নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আর আজকের আমার এই ভিডিওটি দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটু ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যেই সমস্ত দেশগুলো আছে সেই দেশ থেকে কি ভারতের কোনো নিরাপত্তার দিক দিয়ে বা ভারতের অবস্থান কি আছে সেই সমস্ত বিষয় নিয়ে। তো সেইখানে অবশ্যই সেই জায়গাটা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরেও বলে দিচ্ছি আমি আজকে একটু বাইরে এসেছি, তো আমি বাইরে থেকে আজকে ভিডিওটি করছি। তো যদি ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা তো বলবেন কেমন লাগে, অবশ্যই বলে যাবেন ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে। তো তারপরে আমি যে আজকে টপিকটা আছে সেই টপিক অনুযায়ী আজকে ভিডিওটি বানাচ্ছি এখন। তো ভারতের জন্য কি কি থ্রেট হতে চলেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। তো এই জায়গায় দেখুন যে ভারতের মানচিত্রের দিকে তাকালেই আজ আর আগের মতন সেই চেনা আর স্থিরতা নেই। এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমাদের প্রতিটি প্রতিবেশী রাষ্ট্র আজ এক চরম পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা মূল প্রসঙ্গ যেমন আসছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় পালাবদল হয়েছে, মায়ানমারে চলছে গৃহযুদ্ধ, আর মালদ্বীপে চলছে কূটনৈতিক দাঁড়ান, আর পাকিস্তানের অবস্থা তো আমরা জানি অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গুর হয়ে আছে। তার পাশাপাশি মানে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিদ্রোহ চলছে, এমনকি আফগানিস্তানের সাথেও কিন্তু সংঘর্ষ চলছে। আজকের ভিডিওতে আমার কোনো পুরনো তথ্য নয়, এটি বরঞ্চ যে বর্তমান যে পরিস্থিতি আছে এবং সেই কজ রুট বা বীজ থেকে বিশ্লেষণ করব এই ভিডিওতে। অবশ্যই সবাই একটু পাশে থাকবে। তো বর্তমান যেটা আমি প্রথম যে ইয়েটা শুরু করব সেটা হচ্ছে বাংলাদেশের নিয়ে। বাংলাদেশে মানে পালাবদল এবং শেখ হাসিনার যে প্রত্যাবর্তন এই বিষয় নিয়ে বর্তমানে এখন তারেক রহমান সরকার কিন্তু সেখানে ক্ষমতায় আছে, তো বিএনপি সরকারের ইয়েতে। তো শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ঢাকা থেকে তার প্রত্যাবর্তনের দাবি জোরালো হয়েছে। এমনকি আমরা জানি যে কয়দিন আগে এই 7 এবং 8 তারিখে যে খলিলুর রহমান এসেছিল সেখানে কিন্তু শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের কথা বলেছিল। ভারতের মানে নতুন সরকারে বাংলাদেশ ফার্স্ট নীতি পলিসি অবলম্বন করেছে ভারতের সাথে, এবং পূর্বের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তৈরি হওয়া জনরোষ ভারতের জন্য বড় চিন্তার কারণ। হ্যাঁ, একদম তাই। তো সেইটা একটা খুব মানে ভারতের চিন্তার বিষয়। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ গোষ্ঠী এইগুলোর এবং পুনরায় সক্রিয় হওয়া কিন্তু আশঙ্কা, যেমন আলফা, NSCE এরা। তো এই দিক থেকে যদি দেখা যায় যে বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষা নিয়েও কিন্তু ভারতের উদ্বেগ এবং তারা আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব আছে। তো বিশ্লেষণের দিক দিয়ে যেটা যায় যে ভারত কিভাবে এখন ব্যক্তি কেন্দ্রিক কূটনৈতিক ছেড়ে প্রতিষ্ঠান কেন্দ্রিক সম্পর্ক এর দিকে ঝুঁকছে, এটা কি ঠিক? অবশ্যই একটু বলবে বন্ধুরা। আর যেটা পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মায়ানমারের বিষয় নিয়ে। গৃহযুদ্ধ যখন দোরগোড়ায় ভারতে মানে মায়ানমারের এসেতে, তো সেই জায়গায় কিন্তু 2026 সালে এসে মায়ানমারের সামরিক জান্তা বা তাতমাদাও দেশের অর্ধেকের বেশি অংশ নিয়ন্ত্রণ হারিয়েছে। বিদ্রোহ গোষ্ঠীগুলি আরাকান আর্মি, PDF ভারত সীমান্ত লাগোয়া শহরগুলো দখল করে নিচ্ছে সীমান্তের ওপারে। তো সেই জায়গায় হলো ভারতের উপরে প্রভাবটা কি পড়বে এবং শরণার্থী সংকট। মিজোরাম ও মণিপুরে মায়ানমার থেকে আসা শরণার্থীর চাপ বাড়ছে এবং মুক্ত চলাচল বন্ধ করার জন্য ভারত এখন মায়ানমার সীমান্তে প্রায় 1600 কিলোমিটার কিন্তু কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ আর কি সেটা দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। এই জায়গায় মানে ভারতের একটু মানে কাজ আর কি করা পদক্ষেপ। তবে এই জায়গায় কৌশলগত দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু এই জায়গায় হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট, এটা ভবিষ্যতে এখন
অন্ধকারের মুখে। কালাদান যে মাল্টি মডেল প্রজেক্টটা আছে সেটার ভবিষ্যৎ কিন্তু এখন অন্ধকারের মুখে আছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তো 4 নম্বরে যে পয়েন্টটা আমরা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপের যে বিষয়টা সেটা নিয়ে ভারত মহাসাগরের দাবার চাল। মালদ্বীপের মধ্যে যে আপডেটটা আমরা যেটা বলতে চলেছি সেটা কিন্তু গত বছর ইন্ডিয়া আউট স্লোগান দিয়েছিল, বা তার আগে যে একটা পরিস্থিতি ছিল মালদ্বীপের, কিন্তু 2026 সালে এসে মানে এই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। তার কারণ এই সপ্তাহে ভারতের নৌজাহাজ কিন্তু INS সোমায়ান পৌঁছে গিয়েছে সুনায়ন মালদ্বীপ বন্দরে পৌঁছে গিয়েছে। ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক কিন্তু 60 বছর পূর্তি পালন হচ্ছে এই মালদ্বীপে। তো এই ক্ষেত্রে মালদ্বীপের তো আমরা কিছুদিন আগেও অনেক ঘটনা শুনেছি, অনেক কিছুই বলেছিল ভারত বিরুদ্ধে। তো তার পরবর্তীতে কিন্তু আমরা দেখছি যে না, এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে, ভারতের পক্ষে মোটামুটি চলে এসেছে। অর্থনৈতিক বিপর্যয় হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলঙ্কা এখন অনেক বেশি বাস্তববাদী হয়ে গেছে। তারা কিন্তু চীনের থেকে ঋণের ফাঁদে থেকে বাঁচতে তারা ভারতের সাথে এনার্জি গ্রিড বা পোর্ট কানেক্টিভিটি জোর দিচ্ছে। তো কিছুদিন আগে যে শ্রীলঙ্কার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে তারা ভারতের সহযোগিতায় কিন্তু অনেকটা উঠে গিয়েছে, সেই আগের অবস্থান থেকে এখন ভালো পজিশনে আছে ভারতের সাথে সম্পর্ক রাখাতে। তো চীনের এখন কিন্তু একটা দাবার চাল আছে, কিন্তু এখন ভারত সাগর SAGAR ডিভিশন দিয়ে কিন্তু একটা পাল্টা চাপ তৈরি করছে চীনের উপরে। তো আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই পাকিস্তান দেউলিয়া রাষ্ট্র, একটি বিপজ্জনক তো পাকিস্তানের কিন্তু অবস্থা আমরা জানি, অস্থিরতা চলছে সেখানে। পাকিস্তানে কিন্তু গৃহযুদ্ধ চলছে, যেমন রাজনৈতিক পরিস্থিতি ওখানে কিন্তু চরমে। ইমরান খান কিন্তু কারাবাসের মধ্যে আছে, এবং PMLN সরকার দুর্বল অবস্থান দেশে গৃহযুদ্ধে কিন্তু কিনারে ঠেলে দিচ্ছে। সেখানে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে আছে, যে পাকিস্তানে কিন্তু বালুচিস্তান, BLA, তারপরে হচ্ছে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় দিয়ে কিন্তু নিজেদের অনেকগুলো সিন্ধ প্রদেশে আরো অনেক অঞ্চলে কিন্তু মোটামুটি চারটি পয়েন্টে কিন্তু তারা 4-5টি জায়গায়, যেমন POK-তেও কিন্তু তারা গোষ্ঠী, সেই জায়গায় কিন্তু তারা গৃহযুদ্ধ চলছে। তার পাশাপাশি কিন্তু পাকিস্তানের যে অস্থিরতা অবস্থা সিচুয়েশন আছে সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে কিন্তু ডুরান্ট লাইন নিয়ে কিন্তু সংঘর্ষ চলছে। তো সেই পরিস্থিতিতে আমরা জানি কয়েকদিন আগেও কিন্তু এটা নিয়ে অনেক যুদ্ধ সংঘর্ষ হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। তো পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করেছে, সেখানে অনেকেই রমজান মাসের মধ্যে এয়ার স্ট্রাইক করেছে। তো পাকিস্তানের এখানে তার যে পরিচয়টা সেটাতে সে দেখিয়ে দিল যে ধর্মের নামে কোনো কিছু না, সেই জায়গায় হলো পরিষ্কার কথা। তো পাকিস্তানের মূল হচ্ছে নিজের স্বার্থ, ঠিক আছে, এটা হলো বড় জিনিস। অনেকেই ধর্মের কথা ভেবে অনেক কিছুই ভাবে যে আবেগে চলে, কিন্তু আবেগ না। হ্যাঁ, পাকিস্তান কিন্তু জাতে মাতাল তালে একদম ঠিক, পরিষ্কার। একটা কথা আছে না যে জাতে মাতাল তালে ঠিক, তো এমনই আর কি। মনে করো যে ও যত কিছুই বলুক না কেন, ওর নিজের ইয়েতেই কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এমনি যতই ধর্মের জুজু দেখা, ধর্মের নামে কত কিছু, যে ধর্মের রক্ষাকর্তা আরো অনেক কিছু বলে। তো তার পরবর্তীতে কিন্তু যেটা আমরা দেখলাম যে এত কিছু যদি তাই হবে, তাহলে
রমজান মাসের মধ্যে, তাই তো, পবিত্র মাস, সেই সময়ে আফগানিস্তানের উপরে এয়ার স্ট্রাইক করেছে। সেখানে অনেক মানুষকে নৃশংসভাবে, তারা তো একই ধর্মের লোক ছিল, তারপরেও কেন হয়েছে? তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে বিষয়। তো পাকিস্তানের এই জায়গায় যে মানসিকতা, সেটা তার পরিচয় কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে। তারপরে হচ্ছে কি যে সীমান্তে এখন আর শুধু অনুপ্রবেশ নয়, ড্রোনের মাধ্যমে, হ্যাঁ, ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক অস্ত্র ও মাদক পাচারে কিন্তু ভারতের পাঞ্জাব ও জম্মু সীমান্তের উপর কিন্তু বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে এই জায়গায়। ভারত ও আফগানিস্তানে আফগান সমীকরণের দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে কিন্তু তালিবান শাসিত আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত ও দোরগোড়ায় ভারতের কিন্তু সীমান্তের যোগাযোগ এবং তার মাধ্যমে পাকিস্তানের উপর চাপ সৃষ্টির কৌশল কিন্তু এইদিকে চলে যাচ্ছে, মানে করে যাচ্ছে। তবে তার পাশাপাশি বলি, ভারতের সাথে ভুটানের একটি ভালো সম্পর্ক চলছে। ভুটানে এর জন্য 2000 কোটি টাকার কিন্তু একটি অর্থনৈতিক বাজেট কিন্তু ইসে হয়েছে ভুটানের জন্য। ভারত থেকে মানে বাজেট পাস করেছে তো ভুটানের জন্য। তো সেই ভুটানের অবস্থা কিন্তু ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ অবস্থাতে আছে, আর এখন পরিস্থিতি খুবই ভালো আছে ভুটানের সাথে ভারতের। আর আরেকটা তার পার্শ্ববর্তী দেশ হচ্ছে আমাদের নেপাল। হ্যাঁ, নেপালের সাথে কিন্তু ভারতের বন্ধুত্ব আছে। মাঝখানে এর আগে, এখন তো সরকার পরিবর্তন হয়েছে, তার আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে আমরা কিন্তু দেখেছি ভারত বিরোধী অনেক কিছু মনোভাব কিন্তু দেখতে পেরেছি এবং ভারত বিদ্বেষী অনেক কথাবার্তাই চলেছিল। কিন্তু বর্তমানে যে সরকার এসেছে, যে সেখানে রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হওয়ার পর কিন্তু নেপালের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভারতের দিকেই ঝুঁকে আছে এবং ভালো একটি এই সম্পর্ক ভারত ও নেপালের সাথে কিন্তু ভালো একটি সম্পর্ক বর্তমানে চলছে। তো এই ছিল মানে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তবে এর মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের স্ট্র্যাটেজিক পার্টিনেন্স। দেখো, যেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায়, ভারত এখন আর ছোটখাটো উস্কানিতে পা দিচ্ছে না, যেটা হলো পরিষ্কার কথা। বড় পরিকাঠামো উন্নয়ন এবং বর্ডার সিলিং এর উপর নজর দিচ্ছে, ঠিক আছে। তার মধ্যে হলো চিকেন নেক্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জায়গায় আমরা জানি। শিলিগুড়ি করিডোর রক্ষার ভারতের একটি নতুন সামরিক বিন্যাস ঘটেছে, যে এখানে কিন্তু এখন আগের থেকে অনেক সেফটি হয়ে গিয়েছে শিলিগুড়ি করিডোরটি চিকেন নেক। তো এটা কিন্তু একটা মানে এমনভাবে এই চিকেন নেকটাকে সাজিয়ে দিয়েছে, চিকেন নেকের আশেপাশে বা চিকেন নেকের উপরে যদি কোনো ধরনের অশান্তিকর পরিস্থিতি হয়, তারপরেও যেন উত্তর পূর্বাঞ্চলের সাথে যেন ভারতের যোগাযোগটা থাকে, তার জন্য কিন্তু প্রায় 40 কিলোমিটারের মাটির নিচে দিয়ে কিন্তু রেল লাইন স্থাপন হচ্ছে, ঠিক আছে। প্রায় 30 মিটার নিচে, 30 মিটার নিচে সেই রেল লাইন স্থাপন হচ্ছে, সেখানে সেদিক দিয়ে কাজ চলছে। সেই কাজ মানে আমরা কিছুদিন আগেই শুনেছি এই বাজেট এটা পাস হয়ে গেছে, সেখানে সেভাবে মাটির নিচে রেল লাইন চলবে, যাতে যেন উপর দিয়ে যদি কোনো ধরনের সংঘাত হয়, কোনো ধরনের সংঘর্ষ কোনো জায়গা থেকে বা কোনো ধরনের অশান্তিকর পরিস্থিতি থাকে চিকেন নেকে, তো তাহলে যেন মাটির নিচে যেন কোনো ধরনের মানে মাটির নিচ দিয়ে যোগাযোগ কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে করতে পারবে। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেখানে, চিকেন নেকের চারপাশে, মানে এটা এখন আর চিকেন নেকটাকে এমনভাবে সিকিউর করা হয়েছে, এমনভাবে এটাকে করা হয়েছে একদম মানে চারদিক দিয়ে এবং লোহার শিটের মতন এমনভাবে, মানে এটা বর্তমান একটা মানে খুবই সেনসিটিভ জায়গা, তারপরেও সেই জায়গাটাকে এমনভাবে এটাকে সিকিউরিটি দিয়ে রেখেছে ভারত সরকার, যা এত সহজে মানে ভেদ করা উচিত, মানে কেউ পারবে না এত সহজে। এখানে কোন কোন জিনিস নেই,
মানে অত্যাধুনিক সামরিক অস্ত্র দিয়ে কিন্তু এটাকে সুরক্ষিত করে রাখা হয়েছে চিকেন নেককে। তো এখন শেষ কথায় বলা যায়, প্রতিবেশীরা যদি অশান্ত অশান্ত থাকলে ভারত কি শান্তিতে থাকতে পারবে? আপনার মনে কি হয়, ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে আরো কঠোর হওয়া উচিত নাকি আলোচনার পথে হাঁটা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের গভীর বিশ্লেষণটি কেমন লাগলো? আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।